আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের অনলাইন শ্রেণী কার্যক্রমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। আমরা আজকে আমাদের গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা অনুশীলনী 2.2 এর গতকাল আমরা শুরু করেছিলাম 2.2, বেশ কিছু ম্যাথ সলভ করেছি। আজকে বাকি ম্যাথগুলো আমরা সলভ করব। অতএব তোমরা প্রথম থেকে খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং সমস্যাগুলো যখন সমাধান করি সেগুলো বুঝে নিজেরা তুলবে, নিজেরা সমাধান করবে। এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে তোমরা ক্লাসের মধ্যে বা ক্লাসের শেষে তোমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমাকে কোশ্চেন করতে পারবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাই। আমরা আজকে আলোচনা করব 11 নং সমস্যা থেকে 10 নং সমস্যা। গতকাল আমরা করেছিলাম 1-9 পর্যন্ত। 10 নং সমস্যাটা সবাই একবার পড়ো। সবার কাছে নিঃসন্দেহে বই আছে, বই কলম খাতা সবই আছে। 10 নম্বর সমস্যাটা কি? বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তার মানে এই সমস্যাটা আমরা সমাধান করতে গেলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত যেই সূত্র আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করব। আর এখানে আমাদেরকে বের করতে বলেছে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি? সবৃদ্ধি মূল মানে হচ্ছে মুনাফা আসল। সবৃদ্ধি মূল মানে কি? মুনাফা আসল। এই সবৃদ্ধি মূলকে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সি দ্বারা প্রকাশ করা হয়। সি দ্বারা প্রকাশ করা হয়। আর সবৃদ্ধি মূল যখন আমরা সরল মুনাফার ক্ষেত্রে হিসাব করব তখন সেখানে সবৃদ্ধি মূলকে এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ মুনাফা আসল। চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা আসল একসাথে হচ্ছে সি, আর সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আসলকে একসাথে প্রকাশ করা হয় এ দ্বারা। ওকে, তাহলে আমরা সমাধানে যাচ্ছি। আমাদেরকে কি দেওয়া আছে এখানে? প্রথমে দেখো বার্ষিক শতকরা 8.50 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে মুনাফার হার আর সমান 8.50। শতকরা যেহেতু বলছে তাহলে আমরা এখানে পার্সেন্টেজ দেব, এত পার্সেন্ট। তাহলে তুমি যদি করো 8.50 আর 100, ওকে, এটা হচ্ছে মুনাফার হার। তারপরে কি বলছে আমাদেরকে? তারপর বলছে যে চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা। তাহলে এখন 10,000 টাকাটা কি হবে? মূলধন, মূলধন পি সমান 10,000 টাকা। ওকে, তারপরে কি বলছে? 2 বছরের সবৃদ্ধি। তাহলে 2 বছর সময় n সমান 2 বছর। তাহলে আমরা বের করব সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল সি সমান ওয়াট। সবৃদ্ধি মূল সি সমান কি? ওয়াট। এখন আমার কোনটা? জি, আবার বলো। 2.2 এর কোনটা? এই প্রশ্ন লেখা আছে, দেখা যাচ্ছে না? না স্যার। 10 নং। সবাই কি দেখতে পাচ্ছো? Yes, sir. ও দেখতে পাচ্ছ না কেন? দেখো, তাহলে সবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে সবৃদ্ধি মূল সি সমান কি জানি আমরা? কি জানি? সি সমান আমরা জানি সি এর সূত্রটা বলো তো তোমরা।
মুনাফার হারের পাশে এটা কি দিতেন প্রথমে? p into 1 plus r whole to the power n। হ্যাঁ, তাহলে কি করলাম, আমরা জানি c সমান কি p into 1 plus r whole to the power n। তাহলে c p এর মান আমরা জানি কত, 10,000, 1 যোগ r এর মান কত, r এর মান হচ্ছে 108.50 হোল টু দি পাওয়ার n এর মান কত, 2। তাহলে তোমরা করতে পারো 10,000, সরি শূন্য একটা বেশি হয়ে গেল। ব্র্যাকেটে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, 100 100 কে 100 আর যোগ করলে কত, তাহলে 108.50 একসাথে করলে 108.50 উপর হচ্ছে স্কয়ার। তোমরা চাইলে ক্যালকুলেটরে সরাসরি করে ফেলতে পারো কিংবা ভেঙেও করতে পারো। তাহলে 100 ভাগের 108.50 দুইবার গুণ হবে, 108.5 শূন্য না লিখলেও চলে, দশমিকের পরে সংখ্যা শূন্য থাকে সেই সংখ্যা না লিখলেও চলে। 108.50। তাহলে এখানে দেখো শূন্য কিন্তু এখানে দুইটা আছে, এখানে দুইটা কেটে দিলাম, এখানে দুইটা, এখানে দুইটা কেটে দিলাম। তাহলে এখন আমরা শুধুমাত্র গুণ করব কত কত, 108.5 গুণ 108.5, সবাই গুণ করে দেখো তো কত হয়। গুণ করে দেখো, কত হয়, তোমরা কি গুণ করেছো? শাইলা, Yes, sir. কত আসছে? Sir, করতেছে এখন। করতে যাচ্ছে স্লো। 11,772.25। यस सर আমারও সেটা আছে। তাহলে সমৃদ্ধ মূল্যের c সমান কত আসছে, 11,772.25। তাহলে আমরা প্রথম অংশ পেয়ে গেলাম। আমাদের প্রশ্নের প্রথম অংশ ছিল সমৃদ্ধ মূল, দ্বিতীয় অংশ চক্রবৃদ্ধি মুনাফা। এবার একজন বলো তো চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করব, ওয়াসি বলো। c সমান p into 1 plus r divided by n। আমার মাথা ফাটা দেব আমি। কালকে ক্লাস করছো? यस सर। ক্লাস করলে কি বলতেছো এটা? চক্রবৃদ্ধি মুনাফা সমান কি, p minus p। c minus p, এটা এখন বলবা। চক্রবৃদ্ধি মুনাফা সমান কি, c minus p। c এর মান কত পাইলাম, 11,772.25। আর p এর মান কত, 10,000। তাহলে কত হলো, 1,772.25। এটা চক্রবৃদ্ধি 25। বুঝা গেল? চক্রবৃদ্ধি মুনাফা কত পেলাম, 1,772.25 টাকা, এত টাকা। দিস ইজ आंसर। শেষ। কে কে বুঝে নাই, কে কে বুঝে নাই বলেন। শ্রাবণ, শ্রাবণ তুমি বুঝতে পেরেছো এটা? স্যার উপরে মুনাফার হারের পাশে এটা কি দিতেন বোঝা যাচ্ছে না। কোনটা? সবার উপরে মুনাফার হারের পরে। আর আর তুমি গতকাল ক্লাস করনি, বুঝা গেছে। পার্সেন্ট আছে সেজন্য 100 দিয়ে ভাগ করে সেটাকে। মুনাফার হার আর আর সমান 8.50%।
আর যেহেতু এখানে পার্সেন্ট সেজন্য কি 100 দিয়ে ভাগ করবে। আর আর কারো সমস্যা? No, sir. তাহা লিখছে লিখছি। ওকে, ঠিক আছে, আমরা এবার 11 নং সমস্যা যাচ্ছি। 11 নং সমস্যাটা সবাই পড়ো। তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবে, আজকে একদিন করছো, কালকে না করলে তো সমস্যায় পড়বে। ঠিক আছে, রেগুলার ক্লাসগুলো করবে, কারণ আজকে যদি ক্লাসটা করো তাহলে কালকে তোমার ওই ক্লাসটা বুঝতে সুবিধা। হ্যাঁ, এরপর আমরা 11 নম্বরে যাচ্ছি। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? জনসংখ্যা কিন্তু একটা বিষয় খেয়াল করবে, জনসংখ্যাটা কি রকম, যেমন মনে করো জনসংখ্যা বৃদ্ধি, একটা শহরে 100 জন জনসংখ্যা ছিল এই বছর, আগামী বছর দেখা যাচ্ছে সেখানে নতুন শিশুর জন্ম এবং মৃত্যু দুটো বাদ দিয়ে যেটা থাকবে সেটাই কিন্তু বৃদ্ধি। মনে করো 1 বছর পরে জনসংখ্যা হলো কতজন, আরো 20 জন বাড়লো, 20 জন বেড়ে কতজন হলো 120 জন। তাহলে 1 বছর পরে জনসংখ্যা 100 জনের বাড়লো কত, 120 জন। এরপরে দেখা যাচ্ছে যে এই পরবর্তী বছর যে জনসংখ্যা বৃদ্ধি পাবে সেই বৃদ্ধিটাই নির্ভর করবে কাদের উপরে, 120 জনের উপর। তাই 120 জন থেকে কতজন বাড়ে, এভাবে যদি আমরা হিসাব করি তার মানে জনসংখ্যা বৃদ্ধিটা চক্রবৃদ্ধি মুনাফার মতো করে বাড়তে থাকে। চক্রবৃদ্ধি মুনাফা যেভাবে মুনাফার উপরে মুনাফা হয়, ঠিক একইভাবে জনসংখ্যা বৃদ্ধিটাও চক্রবৃদ্ধি মুনাফার হারের চক্রবৃদ্ধি মুনাফার মতো বৃদ্ধি পায়। সেজন্য জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করব। তাহলে কি বললাম, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? কি বললাম, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ C সমান P * 1 + R হোল টু দি পাওয়ার n, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে লিখো, প্রথমে লিখে আছে পাশে কোন শহরের বর্তমান জনসংখ্যা, তাহলে বর্তমান জনসংখ্যা তোমরা ম্যাথটা করার আগে, আমি যখন ম্যাথটা সলভ করব, এট ফার্স্ট তোমরা যে কাজটা করবা তোমরা বইয়ের প্রশ্নের সাথে মিলাই দেখবা। বইয়ের প্রশ্নের সাথে কি করবা, প্রশ্নটা একটু ভালোভাবে পড়বা, পড়ার পরে তারপরে যখন অঙ্কটা আমি সমাধান করছি বা সমস্যার সমাধান করছি তখন এটা সাথে মিলাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাই দেখো, বর্তমান জনসংখ্যা P সমান কত, 64 লক্ষ। লক্ষের জন্য সূত্র শূন্য কয়টা, 5টা। লক্ষের জন্য শূন্য কয়টা, 5টা। তাহলে 64 লক্ষ মানে 64 সাথে শূন্য 5টা বসাবো, এতজন। তাহলে বর্তমান জনসংখ্যা P সমান 64 লক্ষ জন। ওকে, এরপর আমাকে কি বলছে, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান, এখানে কিন্তু এখানে বলছে প্রতি হাজারে, অর্থাৎ 1000-এ কতজন বাড়ে, 25 জন বাড়ে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান 1000-এর জন্য বাড়ে কতজন, 25 জন। তাহলে আমরা যদি কাটাকাটি করি কি হয় দেখো, 25 দিয়ে 100 কে ভাগ করো, 4 × 25 = 100 আর 40, তাহলে উপর হচ্ছে 1, তার মানে 40/1। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান কত,
40/1। এরপরে আর কি দেওয়া আছে আমাদেরকে? সময় কত বছর দেওয়া আছে? সময় n সমান কত বছর? সময় n সমান কত বছর? শ্রাবণ বলো। সময় n সমান কত বছর? কত বছর দেওয়া আছে? 2 বছর। 2 বছর। সময় n সমান 2 বছর। তাহলে আমাদেরকে বলা হলো যে 2 বছর এরপরে কি বলবো? কৈশোরের জনসংখ্যা কত হবে? তাহলে জনসংখ্যা c সমান জনসংখ্যা 2 বছর পর জনসংখ্যা c সমান কি হবে? p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। তাহলে p এর মান কত দেখলাম এখানে? 64 লক্ষ। 1 r এর মান কত? 40/1 আর n এর মান হচ্ছে 2। তাহলে এখন 64 লক্ষ তাহলে কত হবে? 40। আর 40 থেকে 40 আর 1 যোগ করলে কত আছে? আমি ভেঙে করে দিচ্ছি। 40 থেকে 40 আর 1 এত 2। তাহলে কত হয়? 64 লক্ষ 40/2 2। এবার আরো যদি ভেঙে করি তাহলে কয়বার গুণ হবে? 2 বার গুণ। 40/41 2 বার গুণ করো। তাহলে কত হয়? প্রথমে আমরা 40 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে? 0 0 চলে গেল, 0 আর 0 চলে যায়। 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে কত? 4 16 64, 0 3টা থাকবে। আবার এই 4 দিয়ে ভাগ করলে কত? 4 তারপরে 4000। এখন তোমরা 41 গুণ 41 গুণ 4000 করো, কত হয় দেখো। উপর আমাদের নিচে কোনো কিছু সংখ্যা নেই, নিচে আর কোনো সংখ্যা নেই। উপরে আছে 4000, এদিকে হচ্ছে 41, এদিকে হচ্ছে 41। তাহলে গুণ করলে যাই হবে সেটাই হবে রেজাল্ট। কত হলো? 67,24,000। দেখো সবার ঠিক আছে কিনা, এটা হয়েছে কিনা দেখো। তার জনসংখ্যার পাশে এটা কি? বলো, আবার বলো। জনসংখ্যার পাশে এটা সি 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 সমান p ইনটু 1 প্লাস r হোল টু পাওয়ার n। p এর মান বসালাম, তারপর 1 প্লাস r এর মান বসালাম। জাস্ট আমরা মানগুলো বসালাম, আর কিছু করিনি। মানগুলো বসালাম এবং যোগ বিয়োগ গুণ ভাগ করলাম। সবার লেখা শেষ? Yes, sir. এরপরে সমস্যা কি দেখো, এরপরে প্রবলেমটা কি? তারপর হচ্ছে যে 12 নম্বর। তাহলে আমাদের 11 পর্যন্ত সমস্যা শেষ। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? No, sir. No, sir. আমরা চলে যাচ্ছি 11 নম্বর 12 নম্বর সমস্যায়। 12 নম্বর সমস্যাটা সবাই পড়ো, প্রশ্নটা পড়ো। শ্রাবণ প্রশ্নটা পড়ো, 12 নম্বর প্রশ্নটা পড়ো।
ওয়াসিম জি স্যার। তুমি লিখছো? স্যার তোমার মাঝখানে লেখা গুলো লিখতে পারি না স্যার, নেট চলে গেছিল। প্রথমের ও গুলো আচ্ছা, লিখছি। এখন কি যতটুকু আমি মুছি ফেল যতটুকু লিখছো? না স্যার। তো বলতেছো না কেন এতক্ষণ? স্যার আমি এখন ঢুকছি স্যার, মাঝখানে নেট চলে গেছিল। হ্যাঁ, চলে গেছে। তুমি পারবা। স্যার। ইয়েস সেই স্যার। সমান সেই সমান p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n, এই সূত্রের মধ্যে p এর মান বসাবা। স্যার এই আর অধ্যায়টা আমার শেষ। তোমার শেষ। ইয়েস তুমি স্যার। বলতে প্রশ্ন করতে বলতে হচ্ছে না কেন তাহলে? ওকে, এবার 12 নং এ আসো। 12 নং সমস্যাটা বলো। প্রশ্নটা পড়ার সময়, প্রশ্ন পড়া শেষ হলে বলবে। প্রশ্ন কি? এক ব্যক্তি একটি ঋণ দান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তাহলে উনি কত টাকা ঋণ নিয়েছেন? ঋণ কত টাকা নিয়েছেন? যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য, তাহলে চক্রবৃদ্ধির মুনাফা সূত্রটা আমরা কি করব? এখানে অ্যাপ্লাই করব। তাহলে ঋণ নিচ্ছে কত টাকা? ঋণ পি সমান 5,000। ঋণ পি সমান কত টাকা? 5,000 টাকা। তারপরে মুনাফার হার কত? মুনাফার হার আর সমান হচ্ছে 8%। 8% মানে হচ্ছে 100 ভাগের 8। তাহলে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে? 25 ভাগের 2। আর মুনাফার হার আর সমান হচ্ছে 25 ভাগের 2। এরপর আমাদের কি আছে? তাহলে প্রথম বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? চক্রবৃদ্ধি ঋণ কত হবে? প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ হবে কত? ঋণ সি সমান p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। তাহলে p এর মান কত? 5,000। 1 r এর মান কত? 25 ভাগের 2। n এর মান কত? এক বছর, যেহেতু প্রথম বছর বলছে তাহলে 1 হবে। 5,000 গুণ 25 কে 25 গুণে কত? 27। দেখো এখানে কত হবে? 25 দিয়ে কাটলে 2 200, 27 গুণে কত? 54। এত। তাহলে প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি ঋণ হবে কত টাকা? 5,400 টাকা। সে কিন্তু প্রতি বছর 2,000 টাকা করে ঋণ পরিশোধ করে। প্রতি বছর কত টাকা করে ঋণ পরিশোধ করে? 2,000 টাকা করে। তাহলে প্রথম বছর শেষে তিনি ঋণ পরিশোধ করেন কত টাকা? 2,000 টাকা। তাহলে কি লিখতে পারি আমরা? প্রথম বছর শেষে ঋণ পরিশোধ করে 2,000 টাকা। তাহলে উনি যখন 2,000 টাকা ঋণ পরিশোধ করে ফেলেন তখন দ্বিতীয় বছরের শুরুতে, তাহলে কিন্তু এই 5,400 থেকে 2,000 টাকা কিন্তু বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় বছরের শুরুতে ঋণ থাকবে কত? সেক্ষেত্রে ঋণ পি থাকবে। যেহেতু আমরা প্রবলেম পি ধরেছি তাহলে এটাকে পি1 ধরি। ঋণ পি1 সমান 5,400 বিয়োগ 2,000।
এত টাকা, তার মানে কত টাকা হবে? 3,400 টাকা। তাহলে প্রথম দ্বিতীয় বছর শুরুতে ঋণ থাকে কত? P1 সমান 3,400 টাকা। আচ্ছা, তাহলে দ্বিতীয় বছর শেষে এবার লিখো, তোমাদের কি উপরে লেখাগুলো শেষ? Yes, sir. দ্বিতীয় বছর শেষে ঋণের পরিমাণ কত? দ্বিতীয় বছর শেষে ঋণের পরিমাণ C1। যেহেতু আমরা একটা C ধরেছিলাম, তাহলে আমরা এখানে C1 ধরবো। C1 সমান কত? P into P1 1 plus R into N1। এই R কিন্তু দুই ক্ষেত্রে সমান। R এর মান যদি দুই ক্ষেত্রে সমান, তাহলে Rটা ঠিক থাকবে। ওকে, বা এখানে আমরা সরাসরি লিখতে পারি N1 না লিখে দ্বিতীয় বছর শেষে ঋণের পরিমাণ যেহেতু বলেছি, তাহলে এখানে 2 লিখতে পারি। এরপর আসো এর মান বসাও। P1 এর মান হচ্ছে কত? 3,400 into 1 plus R এর মান হচ্ছে কত? 25/2 into 2। তাহলে কত হবে? 3400 গুণ 25/27 into স্কয়ার। তাহলে কত হবে? 3400 গুণ 25/27 গুণ 25/27 সমান। এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত হবে দেখো। আর এখানে আমরা একটা কাজ করব, দ্বিতীয় বছর শেষে এখানে দ্বিতীয় বছর শেষে ঋণের পরিমাণ কিন্তু আমরা তাও 1 বছর হিসাব করব। কত বছর হিসাব করব? এখানে 1 বছর হিসাব করব। যেহেতু আমরা 1 বছরের টাকা হিসাব করে ফেলছি, দ্বিতীয় বছর শেষে কিন্তু তাও আমরা 1 বছর হিসাব করব। সেজন্য এখানে 1 হবে। তাহলে এবার হিসাব করো কত হয়। ক্যালকুলেটর দিয়ে তোমরা করো, আমরা কত পাচ্ছি। কত হলো? কেউ কি হিসাব করেছো? স্যার 3500 দিয়ে কাটলে 136। 36 আর 87 গুণ করলে কত হবে? 3,672 টাকা। গুড। তাহলে এটা পাইলাম কি দ্বিতীয় বছর শেষে ঋণের পরিমাণ। এরপরে সে কিন্তু আবার কত টাকা পরিশোধ করে? সে আবার 2000 টাকা কিন্তু পরিশোধ করে। তাহলে কি লিখতে পারি? দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণের পরিমাণ কত থাকবে? 3,672 বিয়োগ 2000 এত টাকা। তার মানে কত হবে? 1672 টাকা। এখানে आंसर। তাহলে দ্বিতীয় বছর শেষে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণের পরিমাণ থাকবে কত? 1672 টাকা। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে অনুশীলনী 2.2 এর 10
11, 12। কালকে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করব। আগামীকাল আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। দেখা হবে আগামীকাল সকাল 9:40 Okay, sir. Assalamu alaikum. হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। তোমরা এর মধ্যে লিখে ফেলো, সময় যতক্ষণ আছে তার মধ্যে লিখে ফেলো। Apa